হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তাই তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ফলত নতুন নতুন ভিডিও তোমার কাছে নোটিফিকেশান আকারে প্রথমেই চলে যাবে এবং সেই সঙ্গে এত ইম্পর্টেন্ট একটা সাজেশন সেশন চালাচ্ছি আমি, সেটা কিন্তু তোমার বন্ধু মহলের মধ্যে শেয়ার করে দিও, ফলত তাদেরও কিন্তু কাজে লাগবে বা উপকারে আসবে। দেখো, হিউম্যান জিওগ্রাফি থেকে বেশ কয়েকটা কোশ্চেন বাকি ছিল, যেটা প্রথম ভিডিওতে আমি স্টোরেজ সমস্যার জন্য দিতে পারিনি, কেটে গিয়েছিল। তো এখন আমি বাকি প্রশ্নগুলো তোমাদের কিন্তু আমি সেগুলোর অ্যান্সার করে দিচ্ছি। চলো তাহলে আলোচনা করি। দেখো, প্রথমেই হচ্ছে পারিবারিক শ্রম পরিচালিত কৃষিকাজে কোন বেকারত্ব দেখা যায়? এটা হবে ছদ্মবেশী। নারীর ক্ষমতায়ন বর্ষ হিসাবে ঘোষণা করা হয় কত সালে? 2001 সালে। জিডিআই বা জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান হলো 130তম। আচ্ছা, মানব উন্নয়ন সূচক বা যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, তো এইখানে প্রথম স্থান অধিকার করে, এখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে নরওয়ে, কিন্তু 2025-এর যদি তোমরা ডেটা দেখো সেখানে সুইজারল্যান্ড প্রথমে, তারপর নরওয়ে, তারপর হচ্ছে আইসল্যান্ড, এরকম করে আছে, তারপর হংকং, এরকম আছে আর কি। তো তারপরে প্রশ্নটা তোমরা এটা একটু করে নিও। তারপর দেখো, জনসংখ্যা ঘড়ি প্রথম চালু হয় 1987 সালের 11ই অক্টোবর। ক্ষুদ্রগ্রাম বা যেটাকে আমরা হ্যামলেট বলি, কথাটি প্রথম প্রচলন করেন খ্রিস্টোলার। গ্রাম হলো একটি ক্ষুদ্রতম প্রশাসনিক একক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট। আফ্রিকার জুলু উপজাতিদের বসতি নকশার ধরন হলো বৃত্তাকার বা গোলাকার। উর্বর মৃত্তিকাযুক্ত সমতল ভূমিতে কী ধরনের বসতি গড়ে ওঠে? এটা গোষ্ঠীবদ্ধ বা যেটা ঘন সমৃদ্ধ একটা কম্প্যাক্ট জনবসতি যেটা গড়ে ওঠে। ভারতের সবুজ গ্রামের চিহ্ন বা বৈশিষ্ট্য উপস্থিত সুন্দরবনে। শুষ্কবিন্দু বসতি গড়ে ওঠে বন্যাপ্রবণ অঞ্চলে, যেখানে বন্যা হয়, ফ্লাড হয়, প্লাবিত হয়, সেখানে কি হয়, যেহেতু বন্যা হলে যেহেতু জলে বন্যায় কবলিত হয়, তো ফলত সেই দেখবে বসতিগুলো ঠিক নদী পাড়ে। যদি আমি একটা গ্রামের চিত্রই তুলে ধরি, যেখান দিয়ে নদী গেছে, তো নদীর দেখবে একটু পাড়ের দিকে যেখানটা উঁচু, সেইখানে কিন্তু মানুষ নদীর ধারে বেশি বসবাস করার চেষ্টা করে। মানে নদীর খাতের বিপরীত দিকে যে নদীর ঢাল বা নদীর পাড়ের যে ঢাল শুরু হচ্ছে, ওইগুলোতে বেশি বসতি গড়ে ওঠে, কারণ ওই বসতিগুলো ওই গ্রামের যে মধ্যবর্তী বা আরও পিছনের দিকের অংশের থেকে ওই নদীর তীরবর্তী ভূমিটা একটু উঁচু হয়। ফলত এই ধরনের একটা প্রবণতা যেমন গ্রাম অঞ্চলে দেখা যায়, এবং যেখানে খুব বন্যা কবলিত হচ্ছে সেখানে কিন্তু যেখানটা শুষ্ক, মানে যেখানটা জল যাচ্ছে না, বন্যার জল একটু উঁচু, সেই জায়গাটায় কিন্তু শুষ্ক বিন্দু জনবসতি গড়ে ওঠে। চলো, তারপরের প্রশ্ন হচ্ছে, অস্পৃশ্য শ্রেণীর লোকেরা বসবাস করে হ্যামলেটে। হ্যামলেট ছোট্ট গ্রাম। আচ্ছা, মৃতের নগরী বলা হয় নেক্রোপলিসকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রেখো। একটি যমজ শহরের উদাহরণ হলো কলকাতা ও হাওড়া, এছাড়া অনেক আছে। আচ্ছা, চলো, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, পলিশ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন লুইস মামফোর্ড। খুব ইম্পর্টেন্ট। একটি পৌরবসতির সূচনা পর্বকে বলা হয় ইওপলিস। একটি পলিশের উদাহরণ হলো এথেন্স। মূল নগরী বা মাদার সিটি কাকে বলা হয়? মেট্রোপলিসকে। আচ্ছা, এসে অন দ্য ওয়ার্ল্ড আরবানাইজেশন বইটির লেখক হচ্ছেন জেন্স। ভারতে কে প্রথম উমল্যান্ড কথাটি ব্যবহার করেন? আর.এল. সিং। এককেন্দ্রিক মতবাদের প্রবক্তা, এইখানটা থেকে একটা কোশ্চেন আসে। আগের বারে বহুকেন্দ্রিক মতবাদের প্রবক্তা চলে এসেছিল, হ্যারিস উলম্যান, ওটা চলে এসেছিলো। এখানের মধ্যে তাহলে বাকিগুলো থেকে একটা আসার প্রবণতা আছে। এককেন্দ্রিক, তোমরা ভালো করে দেখে রেখো, এককেন্দ্রিক মতবাদের প্রবক্তা হচ্ছে E.W. বার্জেস। যখন এককেন্দ্রিক বলবে বার্জেস মনে রাখবে। বৃত্তকলা মতবাদ হলে হোমার হোয়েট। আচ্ছা, কেন্দ্রীয় বা যেটা সেন্ট্রাল প্লেস থিওরি, কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা খ্রিস্টোলার। আচ্ছা, তারপর দেখো, সমগ্র দেশ বা রাজ্য যখন পৌর বসতিতে পরিণত হবে
তখন তাকে কি বলা হবে, মানে সমগ্র দেশের আর গ্রাম থাকবে না, সবটা কিন্তু পৌর বসতিতে বা আরবান সেটেলমেন্টে গড়ে উঠবে, তখন তাকে বলা হচ্ছে টাইরানোপলিস। টয়াকা হস্যই রয়জফলাক্কা দন্তনয়কা প লয়সী তালবস্য, এই দন্তস্য, পলিশ, টাইরানোপলিস। আচ্ছা, এর পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে হয় এসেছিলো আগের বারে 11-12-এ। রারবান কথাটি প্রথম কে ব্যবহার করেন? গ্যালপিন। কিন্তু ভালো কোশ্চেন আর কি, তাহলে তোমরা এই জায়গাগুলো একটু দেখে রাখবে। ভারতের সর্ববৃহৎ জনসংখ্যা বিশিষ্ট শহরের নাম কি? মুম্বাই। তোমরা জানো মুম্বাইয়ে জনসংখ্যা প্রচুর, মুম্বাই শহরের, মহারাষ্ট্রের মুম্বাই শহরে। তো তোমরা এই কোশ্চেনগুলো করে নিও। আমার একটু রেডি হয়ে গেছে, পরবর্তী যেটা ইকোনমিক্যাল জিওগ্রাফি থেকে যেটা দেবো রেডি হয়ে গেছে, ভিডিও করতে হবে। তার আগে একটু কোশ্চেনগুলো আমাকে যতটা ভেরিফাই করা যায় করতে হবে, একটু কাজ আছে। সন্ধেবেলা আর রাত্রিবেলা আমি দিয়ে দেবো, চেষ্টা করব, এবং আরেকটা পার্ট কাল সকালে দিয়ে দেবো, ক্ষুদ্র পার্ট যদি বাকি থাকে। ওকে, অনেকগুলো করে কোশ্চেন, তো তোমরা দেখতে পাচ্ছ ওয়ান লাইনার করেও এতখানি কোশ্চেন, বুঝতে পেরেছো? তার মানে এগুলোকে যদি আমি অপশান চয়েস রাখতাম, যেটা এমসিকিউ প্যাটার্নে রাখতাম, কত পাতা লাগতো। ঠিক আছে, এবার দেখো তোমরা যে সমস্ত বইগুলো পড়ছো সেখানে দেখো প্রচুর হাজার হাজার এমসিকিউ রয়েছে। তোমরা যে কোচিংগুলোয় পড়ো সেখানে দেখবে 7,000, 8,000, 5,000 এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছে, নোটস প্রিন্ট আকারে দিয়ে দিচ্ছে এমসিকিউ। সেখানে তোমরা কিছু নোটস পেয়ে যাচ্ছ, কিন্তু এই রকম সাজেস্টিভ এত ইম্পর্টেন্ট কোশ্চেনকে আমি এক জায়গায় জড়ো করে দেওয়া, আমি তোমাদের দাবির সাথে বলতে পারি এই রকম করে কেউ দেবে না। ফলত তোমরা কিন্তু একটু ভালো করে এগুলো প্রিপারেশন নাও, পাশাপাশি যদি তোমাদের যা কিছু নোটসপত্র আছে অবশ্যই দেখো। এটা আমি বলতে পারি যে এরকম করে কেউ হয়তো কোনো কোচিং সেন্টার কেউ দেবে না এরকমভাবে এত খেটে। ওকে, আচ্ছা ঠিক আছে, বাই।